এইবারও যেটা করতেছি অলরেডি আমি প্রায় 15 লাখ টাকার আম গাছের চারা আমি এলাকায় সোনারগাঁ দিছি। এর মধ্যে 1 টাকাও কোনো সরকার থেকে বরাদ্দ নাই, কারণ ইউনো সাহেব আছেন, ওনার মাধ্যমে সব টাকা সার হয় ইউনো মাধ্যমে। আর দুষ্পর্ব সবসময় টাকা নিলে এমপি নিছে, তা আমার তো এই সুবিধাটা আমি পাইছি, 1 টাকাও আমি পাইছি। আগামী 3 তারিখ থেকে আরো 20 লাখ টাকার চারা আসতেছে। হোটেল কই? হোটেল নাই। এত মানুষ যে আনবেন, থানার মধ্যে এরকম ফোর্স নাই। আমার পুলিশের সাথে কথা বলা লাগতেছে, কারণ আমরা যে স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচারের মধ্যে আছে মাত্র 2 তলা নেওয়া নেয়। এখন আমি 4 তলা স্বপ্ন, 5 তলা স্বপ্ন দেখছি, কিন্তু আমার ফাউন্ডেশন তো এরকম স্ট্রং না। আমি কথা দিছি যে চাঁদপুর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত আমার কোন লোক যদি যায়, মিনিমাম তার পরিবারের লোকজন 7-8 বার বলবে যে আব্বা গাড়িটা দাঁড়াও, একটা ছবি তুলতাম। মানে এইরকম পর্যটন স্থাপনা আমি বানাই এমন ভাবে দিব যে মানুষ থাকতে বাধ্য হবে। আমাদের তো এখন ব্যাকআপই নাই, হোটেল নাই। তারা করবেন বন কর্মকর্তা বা আমাদের মাননীয় বনমন্ত্রী, উনি আমারে বললেন যে আপনি যে গাছ লাগাইতেছেন আম গাছ, এটা উনি বললেন যে আম গাছ লাগাইতেছেন, যে এটা কি লাগাইছেন, কি প্রভাব পড়ছে এলাকায়, এইটারে আমাদের যদি একটা আপনি কনসেপ্ট আমাদের দিতে পারেন, তাহলে আমার যদি পছন্দ হয় এটা আমি সারা বাংলাদেশে চালু করব। আমাকে ছোট্ট করে দিতে হবে যে এই আম গাছগুলো আসলে আম ধরছে কিনা, বা আমাদের মাটিগুলা কোন কোন এলাকায় এই মাটির সাথে সংযুক্ত, কারণ মন্ত্রী দিলে তো কিছুটা একটু ডিটেইলস দিতে হবে। আপনি যদি মানে উনি নিজের মতো করে ঘুরে বের করবেন যে গত বছর আম যেগুলো আমরা গাছ দিছিলাম, এটা আমি ব্যক্তি পর্যায়ে দিছিলাম। তো আমি এইবারও যেটা করতেছি অলরেডি আমি প্রায় 15 লাখ টাকার আম গাছের চারা আমি এলাকায় সোনারগাঁ দিছি। এর মধ্যে 1 টাকাও কোনো সরকার থেকে বরাদ্দ নাই, কারণ ইউনো সাহেব আছেন, ওনার মাধ্যমে সব টাকা সার হয় ইউনো মাধ্যমে। আর দুষ্পর্ব সবসময় টাকা নিলে এমপি নিছে, তা আমার তো এই সুবিধাটা আমি পাইছি, 1 টাকাও আমি পাইছি। আগামী 3 তারিখ থেকে আরো 20 লাখ টাকার চারা আসতেছে। কারণ আমি যা ইনকাম করতেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার প্রকৃতি পরিবেশ না বাঁচাইতে পারলে এইখানে 20 বছর পরে লোকজন দাঁড়ায় আমার গালাগালি করবে। এখানে আমাকে এমন অসম্মান দেখানো হবে যেখানে আমি থাকবো না। আমার ইচ্ছা যে বাকি জীবন আমি যে জায়গায় থাকবো না, এই জায়গায় যেন আমার অসম্মান দেখানো না হয়। অসম্মান হইলে আমি যেখানে আছি এখানে দেখাবো। আমি এই জন্য গাছের ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট বলতেছি, আমি এমপি হওয়ার পর গাছ গাছালির ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য, আমারে না কাটতে গাছ বৈধভাবে কাটতে পারবে না। আমার আগে কাটতে হবে, এরপরে গাছ কাটবে, এর আগে গাছ কাটতে আমি দেবো না, এটা আমার স্পষ্ট বক্তব্য। আর এরপর হচ্ছে কি, গাছেরটা যদি আমরা একটু দেন সবাই মিলে, তাহলে আমরা সারা বাংলাদেশে আপনি থেকে যে তাহলে আমি মন্ত্রী মহোদয়কে যদি আমি একটা ওইভাবে দিতে পারি, উনি কিন্তু খুবই পজিটিভ মানুষ, আমাদের এই যে বনমন্ত্রী খুবই পজিটিভ মানুষ, ওনারে দিয়ে মেনি থিংস লাগাই দিবে। গাছের মধ্যে যদি এগুলো দেওয়া যায়, সারা বাংলাদেশকে এগ্রিকালচার এক্সপোর্টের ব্যবহার থেকে 30টা ইকোলজিক্যাল জোনে ভাগ করা হচ্ছে, এবং তাদের কাছে প্রত্যেকটা জোনের সয়েল ট্যাক্সের কি কোথায় কোন ক্রপটা ভালো হবে টাকা আছে না। হ্যাঁ, আম বিশেষ করে আমও যদি কোন স্পেসিফিক এলাকায় হবে, সোনারগাঁয়ে স্পেসিফিক তারা বলতে পারবে। ফ্রুট বিয়ারিং ট্রি কি লাগানো যাবে, উডি প্লান্ট কি লাগানো যাবে, ক্রপ সিরিয়াল ক্রপ কোনটা কোন জায়গায় হবে, তার টাকা আছে। এবার আপনারা একটা দুঃখের কাহিনী বলি, আমি যখন গত বছর আম লাগাইতে যাই, যখন একটা রীতিমতো একটা হুরস্থল কাণ্ড লেগে গেল, যে চারদিকে আম গাছ দিতেছে, 37,000 আমের চারা আনলাম। এর মধ্যে কিছু বানিয়াচঙে দিলাম, সব মিলে সোনারগাঁটে মনে হয় 20,000 চারা লাগছে। কোন কৃষি কর্মকর্তা, কোন বন কর্মকর্তা কেউ এসে আমার বললো না যে আচ্ছা আপনি যে গাছটা লাগাইতেছেন সারা মাটি কিন্তু আছে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে। একজন আমার সাথে, আমি ফোনে আপনার সাথে কথা বলছিলাম, একজন আমার সাথে জিজ্ঞেস করে বলে নাই যে এই চারাটা লাগাইলে ভালো হবে। এরপরে আমি হইলাম এমপি হওয়ার পরে যে গাছ লাগাইলো, এরপরও কোনো অফিসার এসে বলে নাই যে আচ্ছা এইটা মনে হয় লাগাইলে আরো ভালো হবে। এরা বেশিরভাগ কর্মকর্তা এরা ওয়েট করে যে এই 10টা থেকে 4টা পর্যন্ত কাম শেষ হলে তো আমার কাম শেষ, বেশিরভাগ। কিন্তু একটা এলাকারে আপনি যখন দায়িত্ব নেবেন, আপনি শপথ নেন যে এটা আপনার একেবারে নৈতিক দায়িত্ব। আমার দেখে বলতে হয় যে এটা করেন, প্লিজ এটা করেন। কারণ আমি যখন দেখি যে
আন্তর্জাতিক মানের সাথে আমরা নিচে নামতে নামতে একেবারে শূন্যের পথে চলে যাচ্ছি। তখন তো আর আমি বসে থাকতে পারি না। আমাকে যারা যে ডিপার্টমেন্টের আছেন, আমাকে তো আমি তো আপনাদেরকে বলি সবসময় যে আমি কখনো ডিকটেটর না। আপনি আমার বাসায় গিয়ে এমন সব লোক আমার এই উপদেশ দেয়, আপনি চিন্তাই করতে পারবেন না। এ হয়তো আপনার বাসায় ঢুকতেই পারবে না। কেউ কে কইতাছে যে এই আপনি এটা করেন এটা করেন, আমি তো আই লিসেন টু এভরিওয়ান। এরপর আরেকটা মজার জিনিস হচ্ছে কি, আমি ঘোষণা দিছি যে আমি একটা টাকাও হারাম খাবো না। আপনি দেখেন এইবার এই ইউনো মহোদয় এখানে আছে, পিআইও মহোদয় আছে কিনা আমি জানি না, এইবার শুধু টিআর কাবিটা এইসব ফান্ডে যে পরিমাণ কাজ হইতেছে মাধবপুর সোনারগাঁ, আমি তো আগে অত দেখি নাই, কিন্তু সবাই বলতেছে যে ইতিহাসে কোনোদিন এত কাজ হয়নি। তারপর আমি ফাইট করতেছি, মানুষ যখন কাদায় নামে আমার লাইভ করে আমার ভিডিও করে পাঠায়, খালি গালাগালিটা করে না, দৃষ্টি আকর্ষণ করছে। আমি তো বুঝি যে দৃষ্টি আকর্ষণের পরেরটাই হইল গিয়া গালাগালি। আমি গালাগালি হওয়ার আগেই কখনো আমি নিজের টাকা দিয়া, আমি তো ওই যে কাজল আছে ব্রিক বিল, আমার ওর কাছ থেকে মনে হয় যে 20 লাখ টাকা ইটই নিছে খালি, কইছি যে বরাদ্দ আইলে দিব, তুই খালি ইট দে আর মানুষের আগে বাঁচা। মানে কাদার যখন থাকে তখন ইট দিলে মানুষের মনে যে শান্তি লাগে, শীতকালে তো এই ইট দিলে অত শান্তি লাগে না, কারণ শীতকালে তো কাদাই থাকে। এইগুলো আমরা নিজেরা সবাই মিলে যদি না হই, তাইলে আমাদের ধরেন আমরা মিটিং করলাম, এইখানে এইরকম মিটিং 75,000 হয়েছে, মিটিং 75,000 হয়েছে। এখন এক একটা মিটিং এর মধ্যে কে কে উপস্থিত আছেন এটা বলতে বলতে 18 মিনিট দিচ্ছে, কাজের কাজ নাই। আর এখানে আমরা দেখেন আজকে 1 ঘন্টা আছে, আমার কাছে মনে হইতেছে প্রতিটা কথায় কাজের আসতেছে, যে এটা করেন এটা করেন এটা করেন, এভরিওয়ান মানে টকিং অ্যাবাউট ওয়ার্ক। এইটাই তো আমাদের দরকার, নাইলে আপনি ইতিহাস বদলাবেন কিভাবে? আর আরেকটা জিনিস মনে রাখবেন, সোনারঘাট মাধবপুরের ইতিহাস যদি বদলায়, তাহলে মনে রাখেন শুধু সোনারঘাট মাধবপুরের ইতিহাস না, পুরা 64টা জেলার ইতিহাস বদলাবে। আপনি আশ্চর্য হবেন, গুগলের মধ্যে সারা বাংলাদেশের 480টার উপরে বা 500-র মতো উপজেলা আছে, এর মধ্যে গুগলের মধ্যে সবচেয়ে উপজেলা ভিত্তিক সার্চ করা হয় যে সোনারঘাট নাম দিয়ে। চিন্তা করা যায় যে আপনি সোনারঘাট নাম দিয়ে। এবং আমি আজকে একটা শুনে খুশি হয়েছি, আমার আসে সকালবেলা নাস্তা করতেছি, আমার একজন জানাইলো ওই যে স্পিড বোট যে আমি চালাইছিলাম এই ঈদের দিন, 3-4জন ভাল দিয়ে আমার স্পিড বোটে উঠছে বাচ্চারা আনন্দ করার জন্য। এই যে উঠছে স্পিড বোটে, এর মধ্যে একজন আবার স্পিড বোটে লটকে আছে। এই ভিডিওটা আপলোড দেয়া সে $2700 ইনকাম করছে, 42 মিলিয়ন ভিউজ হয়েছে। এর মানে কত? 42 মিলিয়ন মানে 4 কোটি 20 লাখ, 44 মিলিয়ন, 4 কোটি 40 লাখ যদি হয়, মানুষ আছে আমার কত? 18 কোটি 20 কোটি। এর মধ্যে 4 কোটি যদি এক ভিডিওই দেখে থাকে, তাহলে আমরা কোথায় আছি বুঝতেছেন না আপনি? এবং সবচেয়ে বড় এখন একটা মার্কেট বুমিং হয়ে গেছে, আপনারা পর্যটন দেয়া 12 লাখ ইনকাম করেন, আর আমার এই যে এরা যে ভিডিও ফেসবুক ওয়ালারা প্রায় 50 থেকে 55টা পেজ আছে যেগুলো মনিটাইজ করা। হয়তো জাহাঙ্গীর ভাই কিছুটা টের পাইবো, কারণ এই লাইনে হাঁটাহাঁটি করে। এই পেজগুলা এরা যে লেভেলের ইনকাম করতেছে আপনি চিন্তাই করতে পারবেন না কোথায় চলে গেছে আমাদের পর্যটন। এবং সরকারের যে স্ট্র্যাটেজি হলো এখান থেকে লোক কমায় জেনুইন যারা টুরিস্ট বা প্রকৃতির প্রতি আগ্রহ আছে এরা আসা। আমি দেখেন টেকনিক্যালি কিন্তু এই কাজটা আমি করে দিচ্ছি। কিভাবে? এই সাইডে 20 নম্বরে আটকে ফেলতেছি আমি, ওই যে সুরমাতে ওই যে যাত্রী সামনে বানাই, কিছু আটকে যাচ্ছে এখানে, কিছু আটকে যাচ্ছে আপনার চন্ডী বাজারে, কিছু আটকে যাচ্ছে রামগঙ্গার এখানে। এবার আরো আমার কয়েকটা প্রজেক্ট আসতেছে, আপনারা দেখলে মানে আমি কথা দিছি যে চাঁদপুর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত আমার কোন লোক যদি যায়, মিনিমাম তার পরিবারের লোকজন 7-8 বার বলবে যে আব্বা গাড়িটা দাঁড়াও একটা ছবি তুলবা। মানে এইরকম পর্যটন স্থাপনা আমি বানাই এমন ভাবে দিব যে মানুষ থাকতে বাধ্য হবে। আমাদের তো এখন ব্যাকআপই নাই, হোটেল নাই। আপনি যে এত মানুষ আনবেন, হোটেল কই? হোটেল নাই। এত মানুষ যে আনবেন, থানার মধ্যে এরকম ফোর্স নাই। আমার টুরিস্ট পুলিশের সাথে কথা বলা লাগতেছে, কারণ আমরা যে স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচারের মধ্যে আছে মাত্র 2 তলা নেওয়া যায়। এখন আমি 4 তলা স্বপ্ন, 5 তলা স্বপ্ন দেখছি, কিন্তু আমার ফাউন্ডেশন তো এরকম স্ট্রং না। এরপরে আপনার যে ধরনের সম্ভাবনা দেখা দিছে, আগে মানুষ চিন্তা করতো খালি গাছ কাটলেই মনে হয় ইনকাম। না না না, এর চেয়ে বড় ইনকামের ব্যবস্থা করে দিতেছি। আমি কারো বিরোধিতা করি না, কারণ যখন তার খাবারের অভাব পড়বে, বানর যেমন রাস্তায় চলে আসে, মানুষও বাগানে চলে যায়, মানুষও পাহাড়ে ঢুকে পড়ে। তার এই জায়গা থেকে বের করে, উনি যে কথাটা বললো যে আস্তে আস্তে বের করে আনতে হবে, এই প্রক্রিয়ায় আমাদেরকে ঢুকতে হবে। কারণ আমরা কন্টামিনেটেড হয়ে গেছে ফুল সোসাইটি। এই সোসাইটিকে ব্যাক করে আনি না। বঙ্গবন্ধু সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কথা দিছি যে একটা সোনার বাংলার মডেল আমি আমার উপজেলা বা 2টা উপজেলার আপনার কাছে আমি আইনা দেখাবো যে এটা হচ্ছে গিয়ে সোনার বাংলার মডেল।
এইটা নেত্রী আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই কাজটা আমি করছি, আপনি এটা রিসিভ করেন। বলে আমি বলবো যে নেত্রী আমার বয়স হয়েছে বা আমি এখন বাচ্চা কাচ্চা না, আমি আমার যে সময় দেওয়ার কথা আমি দিতে পারি নাই। আমার বাচ্চার বয়স এখন 12, কিন্তু আমার সাথে এর দেখা হয়েছে মাত্র 3 বছর। এর মানে হচ্ছে কি বাকি বয়সটা আমার সাথে আর দেখা হয়নি। এখন যে টাইমে এদের সাথে দেখা হইতেছে এরা বড় হয়ে গেছে, এখন আর আগের মতো আমি বাবার ফিলিংসটা যেটা এটা বুঝতেই পারি না। ও এখন অনেক বড় হইলে তো এক ধরনের হয়, ছোটবেলায় আরেক ধরনের হয়। গাছের তো বিভিন্ন একটা স্টেজ থাকে। তো আমি যেটা ছাড় দিছি, পরবর্তীতে কি হবে আমার কপালে আমি জানি না, কিন্তু আপনাদেরকে সবাইকে নিয়ে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না যে আমি কখনো আমার এলাকা বা বাইরে আমার এটা মনে হয় না। আমি প্রতিদিন সকালবেলা উঠে আমার কাছে মনে হয় যে আমি আছি না নাই, এবং আমার কাছে মনে হয় যে আগামী এই যে 4.5 বছর পর আমি মনে হয় থাকার সম্ভাবনা খুব কম। এই মাথায় আমার নাই যে আমি পরবর্তীতে হবো কিনা। কারণ 4 বছরে ঠিক মতো যদি আমি ইবাদতটা করে দিতে পারি, 50 বছর যেই এমপি হোক তার জন্য সহজ হবে। আপনি দেখেন আগে যদি কিছু ফাউন্ডেশন থাকতো তাহলে এটার মধ্যে আমরা এখন বিল্ডিং বানাইতে পারতাম। এখন আমাদের চিন্তা করতে হইতেছে যে ফাউন্ডেশন কেমনে করবো। তো তারপরে বলি যে এইভাবেই আমরা আগে যাব এবং আমরা একটা ইতিহাস তৈরি করবো। থ্যাংক ইউ।